ভোটের ঘোষণার পরেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের খোল নলছে বদল। এবার একসঙ্গে 11 জন জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে রাজ্যের 5 ডিআইজিকেও। রবিবার ভোট ঘোষণা, সেদিন মাঝরাত থেকে শুরু, তারপর একের পর এক বদল। বুধবারও একই পথে নির্বাচন কমিশন। এদিন 11 জন জেলা শাসককে সরিয়ে দিয়েছে কমিশন। এর মধ্যে উত্তরবঙ্গের 6 জেলা শাসক। কোচবিহারের জেলা শাসক ছিলেন রাজু মিশ্রা, তার জায়গায় এলেন জিতিন যাদব। জলপাইগুড়ির জেলা শাসক রবি প্রকাশ মিনার জায়গায় সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন তানভীর আফজাল, তার জায়গায় আনা হয়েছে বিবেক কুমারকে। সরানো হয়েছে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকেও। নতুন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। আলিপুরদুয়ারের জেলা শাসক ছিলেন শেভালে অভিজিৎ তুকারাম, নতুন জেলা শাসক হলেন টি বালাসুব্রমণ্যম। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন সুরেন্দ্র কুমার মিনা, তার জায়গায় আর অর্জুন। নদিয়ার জেলা শাসকের দায়িত্বে ছিলেন নিখিল নির্মল, তাকে সরিয়ে আনা হয়েছে শ্রীকান্ত পাল্লিকে। পূর্ব বর্ধমানের জেলা শাসক ছিলেন আয়েশা রানী এ, তাকে সরিয়ে আনা হয়েছে শ্বেতা আগরওয়ালকে। দার্জিলিং এর জেলা শাসক সুনীল আগরওয়ালকেও সরিয়ে দিয়েছে কমিশন, তার জায়গায় হরিশঙ্কর পানিকর। উত্তর 24 পরগনার জেলা শাসক ছিলেন সিয়াদ এন, তার জায়গায় আনা হয়েছে শিল্পা গৌরিসারিয়াকে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার জায়গায় এসেছেন অভিষেক কুমার তিওয়ারি। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন সুমিত গুপ্তা, তাকে সরিয়ে আনা হয়েছে রণধীর কুমারকে। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন অংশুল গুপ্তা, তার চেয়ারে স্মিতা পান্ডে। এর মধ্যে আর অর্জুন, রণধীর কুমার এবং স্মিতা পান্ডেকে আগেই রোল অবজারভারের দায়িত্বে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তখন তাদের কাজ ছিল ভোটার তালিকা খতিয়ে দেখা, জেলা প্রশাসনের কাজে নজরদারি চালানো। এবার সরাসরি তাদের জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদে নিয়োগ করা হলো। স্মিতা পান্ডেকে 2021-এ ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিআইজি পদেও বদল করে কমিশন। 5 জন ডিআইজিকে তারা সরিয়ে দিয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন নিম্বালকর সন্তোষ উত্তম রাও, তাকে সরিয়ে আনা হয়েছে রাঠোর অমিত কুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে সরিয়ে আনা হয়েছে অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন আলোক রাজোরিয়া, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পান্ডেকে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ভোলানাথ পান্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংকে। প্রেসিডেন্সি রেঞ্জের ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? সন্ত্রাস মুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বদলি স্থগিত করা হয়েছে। বদলির নির্দেশ জারি করেও স্থগিত কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি তথ্য পাচ্ছি আমরা, কেন স্থগিত করা হয়েছে, ঠিক কি নির্দেশ জারি? দেখো, নির্বাচন কমিশনের তরফে আজ দুপুরেই জেলা শাসকদের বদলির নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসককে বদলি করে আলিপুরদুয়ার জেলায় পাঠানোর নির্দেশিকা জারি করা হলো। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই সেই নির্দেশিকায় ফের সংশোধন আনলো নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হচ্ছে যে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক যেটা বদলি করা হয়েছিল সেটা স্থগিত রাখা হলো। অর্থাৎ টি বালাসুব্রমণ্যম তিনি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক হিসেবে দায়িত্ব সামলাবেন। আলিপুরদুয়ার জেলা শাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো ময়ূর বাসীকে।
2013 সালের 2013 ব্যাচের আইএস অফিসার ময়ূরী বসু, তিনি আলিপুরদুয়ার জেলার জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলাবেন। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসকের যে বদলি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, সেই বদলি স্থগিত করল নির্বাচন কমিশন। আপাতত টি বালাসুব্রমণিয়াম তিনি দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন, তেমনটাই কমিশন নির্দেশিকা জারি করলো। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বদলি স্থগিত করা হয়েছে। বদলির নির্দেশ জারি করেও স্থগিত কমিশনের। টি বালাসুব্রমণিয়ামকে দক্ষিণ দিনাজপুরে বহাল, টি বালাসুব্রমণিয়ামকে আলিপুরদুয়ারে বদলি করা হয়। বদলির নির্দেশ জারি করেও স্থগিত করল নির্বাচন কমিশন। আলিপুরদুয়ারের জেলাশাসক করা হলো ময়ূরী বসুকে। আরও একবার আপনাদেরকে জানাই, আলিপুরদুয়ারের জেলাশাসক করা হলো ময়ূরী বসুকে। এর আগে মঙ্গলবারও রাজ্য পুলিশ প্রশাসনে ধাক্কা। নির্বাচন কমিশন বদলে দেয় এডিজি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে। এছাড়া একসঙ্গে 4 কমিশনারেটের সিপি এবং 12 জন পুলিশ সুপারকে বদলি করা হয়। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দেয় কমিশন। কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এই সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জলদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে। কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে দুবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে, আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী। এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া, এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার।
এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও। ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা। তার থেকে তলানিতে নামবে। প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তির তালিকা প্রকাশ। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কিভাবে প্রকাশ হবে বিস্তারিত জানবো। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে অনলাইনে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের তরফে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার ব্যাপারে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে সফটওয়্যারও প্রস্তুত করা হয়েছে। যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেই সাপ্লিমেন্টারি তালিকায় কারা অ্যাডিশন হলো এবং কারা ডিলিশন হলো এই দুটি কলাম থাকবে। যে কোনো ভোটার তিনি কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন, পাশাপাশি নিজের এপিক নম্বর দিয়েও দেখতে পাবেন। যদিও কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি, কিন্তু কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুক্রবারই সাপ্লিমেন্টারি তালিকা তারা প্রথম প্রকাশ করতে চলেছেন, অর্থাৎ প্রথম দফায়। এখনো পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা 23,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করেছেন এবং যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন তত সংখ্যকই সাপ্লিমেন্টারি তালিকায় নাম প্রকাশ করে দেওয়া হবে। পাশাপাশি যেটা আরো জানা যাচ্ছে কমিশন সূত্রে যে এই শুক্রবার তালিকা প্রকাশ যদি হয়, তারপর প্রত্যেক সপ্তাহেই শুক্রবার করে তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে সাপ্লিমেন্টারি তালিকা। অর্থাৎ যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে পারবেন জুডিশিয়াল অফিসাররা, তত সংখ্যক নাম সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। বেশ। শুক্রবার দিনই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ আর বৃহস্পতিবার নিরাপত্তা বৈঠক। বিশেষ বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এই বৈঠকে কারা কারা থাকছেন এবং মূলত কোন কোন বিষয় খতিয়ে দেখা হবে? দেখো, মূলত বিশেষ নিরাপত্তা বৈঠক, কারণ চলতি সপ্তাহে শুক্রবার সবকিছু তালিকা বেরোতে চলেছে এবং যে 61 লক্ষ অ্যাডজুডিকেশন তালিকা ছিল তার মধ্যে জুডিশিয়াল অফিসাররা যে পরিমাণ প্রায় শুক্রবার পর্যন্ত সংখ্যাটা 25 লাখের কাছাকাছি চলে যাবে, সেই সংখ্যক তালিকা প্রকাশ করতে পারে কমিশন এবং তার একটা প্রভাব যে পড়বে এবং রাজ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ কমিশন তারাও, এবং এই জায়গায় যাতে নিরাপত্তা নিয়ে কোন রকম উদ্বেগের মুখে পড়তে না হয় 710 জন জুডিশিয়াল অফিসারকে, এবং রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোন রকম খারাপের দিকে না যায় সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্যই রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে এই বৈঠক সকাল 10টায় ডেকেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল যে দপ্তর, সেখানে স্টাডি রুম রয়েছে, সেখানে এই বৈঠক হবে এবং বৈঠকে কমিশনের প্রতিনিধিও থাকবেন বলে আমরা সূত্রমত জানতে পারি। গিরিশ পার্ক অশান্তির রিপোর্টে অসন্তুষ্ট কমিশন। কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নয়? সিপির রিপোর্টে উল্লেখ না থাকায় ক্ষোভ। অর্ধেক রিপোর্ট বলে ক্ষোভ, ফের রিপোর্ট তলব। শনিবার ব্রিগেডে মোদির সভার আগে গিরিশ পার্কে ধুন্ধুমার পরিস্থিতি হয় আমরা জানি। কলকাতা সিপির কাছে ফের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর সভা থাকলেও কেন ইন্টেলিজেন্স ফেল? গাফিলতি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাতে নির্দেশ। বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ নির্বাচন কমিশনের। খড়গপুর সদর নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার থেকে শুরু করে দিলেন ভোট প্রচার। নিজের
নিজের ঘাঁটিতে দিলীপ ঘোষ। খড়গপুর সদরে আবারও বিধানসভা ভোটের লড়াইয়ে। বুধবার থেকে কোমর বেঁধে প্রচারে দিলীপ ঘোষ। খড়গপুরে চৌরঙ্গি মোড় থেকে শুরু করেন বাইক মিছিল। খড়গপুর শহরে বাইক মিছিল শেষ, তারপর একাধিক মন্দিরে পুজো। জায়গায় জায়গায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সালে এই খড়গপুর সদর থেকে প্রথমবার বিধায়ক হন দিলীপ ঘোষ। কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারান ৬৩০৯ ভোটে। 2021-এ বিজেপি দাঁড় করায় হিরণ চট্টোপাধ্যায়কে, তিনি জেতেন ৩৭৭৭ ভোটে। এবার 26-এ খড়গপুর সদরে ফের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এদিন খড়গপুর সদরে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও। ময়দানে নেমে নিশানা করেন বিজেপি প্রার্থীকে। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। কে বহিরাগত কে কি তো কথা বলে উনি হারলেন কেন? যদি এখানকারই হন, সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়ে এসে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। ভোটের প্রচার দেওয়ালে দেওয়ালে, দেওয়াল দখলে লড়াই শুরু। অভিযোগ পাল্টা অভিযোগে হাওয়া গরম। পশ্চিমবঙ্গে দুদফা বিধানসভা ভোট, কোমর বেঁধে প্রচার শুরু। প্রচারে বড় অস্ত্র দেওয়াল লিখন। দেওয়ালে নানা ছড়া, কার্টুন, দেওয়ালে প্রার্থী পরিচিতি। সেই দেওয়াল দখলের অভিযোগ নানা জায়গায়, যেমন উত্তর 24 পরগনার দেগঙ্গা। এখানে তৃণমূলের দেওয়াল দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পদ্ম শিবিরের পাল্টা দাবি ওই দেওয়াল তাদেরই। এই দেয়াল ভারতীয় জনতা পার্টির দেয়াল, ওরা এসে দখল করে টিএমসিরা। ওরা তো ভয় পেয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে এবারে সরকারে টিএমসি থাকবে না, তো সেই জন্য ওরা এইবারে দেয়াল দখলের লড়াই শুরু করেছে। তৃণমূলের কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না। মমতা ব্যানার্জি মা মাটি সরকার, এটা মানুষের মনে খোদাই করা হয়ে গেছে। মানুষ জানে এই 2026-এ মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, এটা মানুষের মনে অন্তরে গেঁথে গেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানকার ঘাটাল মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি দেওয়ালে লেখা তৃণমূল। সেই লেখা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তরজা। এসব তৃণমূলই করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিগত দিনে তৃণমূল আমার নামে বড় পোস্টার দিয়েছিল, আমরা বলেছিলাম যে তৃণমূল আমাদেরকে ভয় পাচ্ছে, সেই জন্য এরকম করছে। আর ঘাটালে যিনি দাঁড়িয়েই বলছে আমি জিতে গেছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিকাশ কর যে ভাষায় বলতাম সেই ভাষায় বলছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঘাটাল তো উনি হারবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। বিজেপি কোথায় কি হালে পানি না পেয়ে তারা অপপ্রচার শুরু করে দিয়েছে। কোথায় দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে। ঘাটালের মানুষ একবারে রেজিমেন্টেড হয়ে আছে, শুধু ভোটের দিন আসলেই তারা বোতাম টিপে শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
উত্তর 24 পরগনার ভাটপাড়া, এখানে সিপিআইএম এর দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘাসফুল শিবির মানতে নারাজ। এ নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম। যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। না না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। দেওয়াল প্রচুর আছে, এখনো দেওয়াল অনেকগুলো খালি রয়েছে, ঠিক আছে। আমরা কারোর দেওয়াল কেন নিতে যাব? যদি মুছেই দিতাম তাহলে এখানে সিপিএম এখনো লেখা রয়েছে, আর পাশে ওনাদের দেওয়ালটাও খালি রয়েছে। বুধবার অনেক প্রার্থী দেওয়াল লিখে প্রচার শুরু করেন। নিউজ 18 বাংলা। বারাসাতে সরকারি পুকুর ভরাট। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরে তৎপর পুরসভা। মঙ্গলবার তারা সরকারি বাস ডিপোর পুকুর থেকে মাটি তুলতে চায়। অভিযোগ, তাদের আটকে দেন বাস ডিপোর কর্মীরা, যদিও তারা এই অভিযোগ মানতে নারাজ। উত্তর 24 পরগনার বারাসাত বাস ডিপো গাজীপাড়ায় টাকি রোডের পাশে। এই বাস ডিপোর ভিতরে বিরাট পুকুর, সরকারি সম্পত্তি। এই পুকুরটাই মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। গত সোমবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপর হয় বারাসাত পুরসভা। ভরাট হয়ে যাওয়া পুকুর থেকে মঙ্গলবার মাটি তুলতে যায় পুরসভার গাড়ি। অভিযোগ, পুরকর্মীদের মাটি তুলতে বাধা দেওয়া হয়। পুরসভার ডাম্পার আটকে রাখেন বাস ডিপোর কর্মীরা। আমাদের 1.5 ঘন্টা আটকে রেখেছে, তারপরে গাড়ি ঢুকতে দেবে না, তালা মেরে রেখেছে। আমাদের অফিস থেকে এসে ভেতরে কথা বললো, কথা বলার পরেও তারপরে ওরা শুনছে না। তারপর আমার অফিস থেকে লোক এসছে, ফের কথাবার্তা হয়, গেট খোলার অনুমতি দেয়, হয়তো তুলতে দেবে না। সরকারি জমি তো ওরা ভর্তি করেছে, অথচ পুরসভাকেই গ্রাহ্য দিচ্ছেন। 3 দিন আগে যখন আমি বলেছি কারা মাটি ফেলছে এটা দেখুন, সরকারের নিয়ম আছে কোনো পুকুর ভরাট হবে না। সবচেয়ে বড় কথা, এতে যখন বারংবার ফোন করা হচ্ছে কারা মাটি ফেলছে, কারা আসছে, সে কোনো রেসপন্স নেই। এবং রাত্রি 2টোর পর থেকে মাটিগুলো ফেলা হয়। 1.5 ঘন্টা গেটটা খোলা হয়। আমি নিজে ফোন করে যখন বললাম যে গেটটা খুলে দিন, কিন্তু এত দেরি কেন, কিসের জন্য দেরি? পাল্টা বাস ডিপো কর্তৃপক্ষের দাবি, পুরসভার গাড়ি আটকানো হয়নি। যেটা বলছেন ওনারা, ঢুকতে দেওয়া হয়নি। আমরা জানিও না যে পৌরসভা থেকে আজকে আসবেন এবং ওনারা এসে মাটি তুলবে, সেটা আমাদেরকে জানানো হয়নি আগে। ওই গেট দিয়ে ঢোকার কথা, ও এই গেট দিয়ে ঢুকে পড়েছিল কোনো কারণে, ওই গাড়িটা ওইরকম ভাবে আটকে যায় ওখানে। এবার আমরাও জানি না যে মাটি অতটা পড়েছে। তাপসের সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেনি যে মাটি তুলবেন। এটা তো হেড অফিসের কেস, বেঙ্গল গ্যাস কর্পোরেশন লিমিটেড তারা করছে এই প্রজেক্ট, এটার গ্যাসের প্ল্যান্ট হবে। এই চাপানুতরের পর শেষমেশ বুঝিয়ে দেওয়া পুকুর থেকে মাটি তোলার কাজ শুরু করে বারাসাত পুরসভা। উত্তর 24 পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর সেরা 11 শেষ করি ওয়েদার আপডেট দিয়ে। সপ্তাহ শেষে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হতে পারে শিলাবৃষ্টিও। মেঘলা আকাশ, এরই মাঝে বীরভূমের রামপুরহাটে শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী শুক্রবার এবং শনিবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। ওই দুদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
20 আর 21 তারিখে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় 60 থেকে 70 কিলোমিটার/আওয়ার পর্যন্ত দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে হচ্ছে আমাদের 20 আর 21 তারিখে আবার আমাদের কালবৈশাখীর প্রভাবটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার বৃষ্টি। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী দুদিনে মূলত আমাদের পশ্চিমের জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা দমকা হাওয়া হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে, তবে মূলত শুষ্ক ওয়েদারই থাকবে। উত্তরবঙ্গের 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং হালকা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে হাওয়া বদল। নিউজ 18 বাংলা।